সম্মানিত দর্শক, আমন্ত্রণ সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে আছি আমি তারিকুল ইসলাম মাসুম। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক জনাব মাসুদ করিম। আপনাকে স্বাগত। ধন্যবাদ। শিরোনাম তো জানি, দেশবাসীও জানে, আপনিও জানেন, আমিও জানি। দেশবাসী আমাদের চেয়ে হয়তো আরও বেশি জানেন। গতকাল যে আলোচিত বিষয়গুলো ছিল, ইসকনের সংবাদ সম্মেলন, উপদেষ্টা পরিষদের বৈঠক, নওয়াবের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্রিফিং, মোটা দাগে বড় বড় এই চারটি বিষয়ের মধ্যেই সারা দেশের পরিস্থিতি আসে। ইসকন দিয়ে যদি শুরু করেন, ইসকন একটা প্রেস কনফারেন্স করেছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বলেছে তিনি তাদের সদস্য নন। অনেক আগে তাকে এখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নৈতিক স্খলনের কারণে। ধন্যবাদ। আমি খুঁটিনাটি বিষয় যদি বাদ দিই, আমি জেনারেলি যদি বলি যে আমাদের দেশটার যে একটা ঐতিহ্য, সেটা হলো যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। কারণ আমরা এই মুক্তিযুদ্ধকাল থেকে বা আমাদের ছোটবেলা থেকে যেটা দেখে এসছি, যে আমাদের বাপ দাদা চাচা সবাই কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথেই চলাফেরা করেছে, যে যার ধর্ম যার মতো করেছে। এখানে কিন্তু কোনো রকম সংঘাত সংঘর্ষ সব কখনো হয় নাই, মানে আমরা দেখি নাই আমাদের এলাকায়। হয়তো কোনো এলাকায় থাকবে, কিন্তু ইন জেনারেলি আমি বলবো যে এই দেশের একটা বিরাট ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। কিন্তু রিসেন্টলি চিটাগাঙ্গে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিশেষ করে আমাদের একজন প্রথিতযশা এবং বিশিষ্ট আইনজীবী সেখানে ভায়োলেন্সে নিহত হয়েছেন। আমি অবশ্যই এই সহিংস ঘটনার ব্যক্তিগতভাবে নিন্দা জানাবো এবং যিনি নিহত হয়েছেন তার প্রতি শোক জানাবো এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাবো। এবং আমি এটাও মনে করি যে এই ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই আইনগত, তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে পারে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এই ধরনের সাম্প্রদায়িকতার বা বিষবাষ্প, যেটা আমাদের ক্যারেক্টারে নাই, আমাদের দেশের চরিত্রে নাই। এখানে সবাই ধার্মিক, মুসলমানরা মুসলমান ধর্ম তার ইচ্ছা মতো করতে পারে, এখানে হিন্দুরা হিন্দু ধর্ম করতে পারে, বৌদ্ধ খ্রিস্টান সবাই যার যার আচার অনুষ্ঠান করতে পারে। কিন্তু সেটাকে এক ধরনের ঘৃণা, বিদ্বেষ এবং একটা পারস্পরিক কলহ বিবাদের মধ্যে যে নিয়ে যাওয়া হয়েছে, পরিস্থিতিটা যে উদ্ভব হয়েছে, এটা কি স্পন্টেনিয়াস হয়েছে নাকি এটার সঙ্গে কোনো ইন্ধন আছে, এইসব বিষয়গুলি আমার মনে হয় যাচাই বাছাইয়ের দায়িত্ব আছে। আর দ্বিতীয় কথা হলো যে একটা রিকনসিলিয়েশন সোসাইটি যদি আমরা না করতে পারি, আমাদের মধ্যে যদি সাম্প্রদায়িক মানে সৌন্দর্য, সহিষ্ণুতা, মানে আমরা একটা বহুজাতিক যে সৌন্দর্য, বহুজাতিক মানে বিভিন্ন রকম মতপথ, এটা হইতে পারে রাজনৈতিক মতপথ, এটা হইতে পারে ধর্মীয় মতপথ, এটা হইতে পারে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ জীবনযাপনের যে সৌন্দর্য আমাদের জাতির, বাংলাদেশের মানুষের, সেই সৌন্দর্যটা যদি আমরা উদ্ভাবন না করতে পারি, তাহলে সেটা আমাদের সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আশঙ্কা করি। এবং সেটা অর্থনীতিকে যেমন ক্ষতিগ্রস্ত হতে, ফর এক্সাম্পল যদি ধরেন আমাদের দেশে, কাল্পনিক বলতেছে, এটা আমরা আশাও করি না, যদি রায়ট হয়, হিন্দু মুসলমান রায়ট হয়, এখানে ব্যাপক সহিংসতা হয়, এক তো মানুষের প্রাণহানি ঘটবে, জানমালের ক্ষতি হবে, এক। সেকেন্ড হলো আমাদের দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটা একটা রাষ্ট্রের দায়িত্ব যে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, যাতে আমরা সবাই সহ অবস্থান করতে পারি, যেটা আমাদের ট্রেডিশনাল ঐতিহ্য। এবং এই ঐতিহ্য যাতে কেউ ভাঙতে না পারে, কোনো একটা পক্ষ, সেটা কারোর জন্যই মঙ্গলজনক না যেহেতু, সুতরাং সেটার ব্যাপারেও আমাদের সবার সজাগ থাকতে হবে, ব্যক্তিগত থেকে ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ, সকল ক্ষেত্রে এইটা। আর দ্বিতীয় কথা হলো যে এটা যে ঘটনা যেটা ঘটেছে চট্টগ্রামে, সেটার অবশ্যই যদি খুনের ঘটনা হয় সেটার তো আইনগত পদক্ষেপ, এটা অবশ্যই কোনো রকমভাবে আমরা কল্পনা করি না যে কোনো অ্যামনিস্টি বা কোনো ইমিউনিটি যে পার পেয়ে যাবে যিনি খুন করবেন। যে কোনো সার্কামস্টেন্সের মার্ডার ইজ মানে অ্যাকসেপ্টেবল না, কোনো একটা সার্কামস্টেন্স দেখে যে এই কারণে মার্ডার করতে হয়েছে, নো, আনএক্সেপ্টেবল। তো আমরা এটা নিন্দা জানি এবং এটার আইনগত পদক্ষেপ অবশ্যই গ্রহণ করা হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে আমাদের দেশের যে সুনাম, কারণ এটা আপনারা এখন লক্ষ্য করে থাকবেন যে এখন আমাদের এই দেশের বিষয়গুলি বহির্বিশ্বে আলোচনা হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে দেখেন কি হচ্ছে, সংসদের সম্ভবত ভারতের পার্লামেন্টে গতকালকে আলোচনা হয়েছে এবং ভারতের মানে
সোসাইটিতে ভারতে আমাদের এক সাংবাদিক বন্ধু জানালেন যে ভারতের পত্রিকায় তোমাদের বাংলাদেশ লিড নিউজ, এই ধরনের লিড নিউজ আমরা ভারতের পত্রিকায় দেখতে চাই। আমরা চাই যে বাংলাদেশ খুব উন্নতি করেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকে হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক, মানে বৈষম্য মুক্তির দিক থেকে হোক, এটা উন্নতি করেছে। সেই সংবাদের শিরোনাম হচ্ছে যে ভারতে এবং এলসওয়্যার। তো আজকে আমেরিকান কোন এক সিঙ্গার কেউ দেখলাম যে এখানকার আমাদের এই যে ভাবমূর্তিটা, এটা আমাদের ইকোনমিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করবে। আমি মনে করি যে ইনভেস্টমেন্টকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং এটা একটা রিলাক্টেন্ট থাকার সময় না, ইউ হ্যাভ টু অ্যাক্ট অন দ্যাট ওয়ে, যাতে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি। এবং সেটা কিভাবে করা সম্ভব, সেই জিনিসটাই আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কারণ ইতিমধ্যেই যা ঘটে গেছে সেটাই অনেক বেশি, ভবিষ্যতে যাতে আর নতুন করে কিছু না ঘটে। এবং আমি কিছুটা আশাবাদী কারণে যে এই ঘটনার পরে মোটামুটি পরিস্থিতিটা যথেষ্ট না হোক, কিছুটা হলেও উন্নতি হয়েছে। যেভাবে প্রথম দিন চিটাগাংয়ে যে খুনের ঘটনা, তারপর যেভাবে হানাহানি ঘটনা ঘটেছিল, সেটা রিটেলিয়েশন আমি মনে করি যে বেশ ধৈর্য এবং অনেক মানুষই ধরেছেন। এটা আমাদের দেশের মানুষে নিজেরাই চিন্তা করছে যে একটা আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু, আমাদের পরিচিত জন, সে কি কোন ধর্ম করেন, কি করেন না করেন, সেই আলোকে আমরা তাকে তো এখানে আলাদা। এই ঘটনা ঘটার সাথে সাথে পরেই কিন্তু সন্ধ্যায় পরশু মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। গতকাল জামায়াতে ইসলামীর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। তারা এই বিষয়গুলো কঠোরভাবে দেখার জন্য যেমন বলেছেন, নির্বাচনের বিষয়েও কথা বলেছেন। উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে একজন উপদেষ্টাও এই বিষয়ে কথা বলেছেন যে সংস্কার দৃশ্যমান হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এটা তো রিকনসিলিয়েশন কথাটা আমি বললাম, এবং ওনারা যে পলিটিক্যাল প্রসেসটা রিকনসিলিয়েশন রিলিজিয়াস ব্যাপারে, এটা একটা ভালো দিক। আরেকটা হলো যে আমরা একটা জার্নির মধ্যে আছি, অবশ্যই একটা ক্রিটিক্যাল জার্নি। আমরা বলবো যে এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড অতিক্রম করছি। তারা নিজেরাও, মানে গভর্নমেন্ট নিজেরই নাম ইন্টারিম গভর্নমেন্ট, নট দ্য ফুল গভর্নমেন্ট। সো এটা একটা ডেমোক্রেটিক প্রসেসে ট্রানজিশনের জন্য আমরা যাচ্ছি, এবং অন্যান্য বা যেভাবে ট্রানজিশন যাই, এটা আমার মনে হয় এটা সেম না। কারণ এটা হলো আমরা একটা রক্তাক্ত গণভ্যুত্থানের মাধ্যমে এই বিজয়টা আমরা এই জার্নিটা শুরু করেছি। তো সেই কারণে আমি বলবো যে এই জার্নিটা যারা আত্মাহুতি দিয়েছেন, যারা নিজেদের প্রাণ ঢেলে দিয়েছেন, তাদের স্বপ্নটা কি ছিল সেটা আমাদের রিয়েলাইজ করি আগে। তাদের স্বপ্নটা ছিল যে এই দেশটা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে, এবং এই দেশটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এই দেশটা একটা মানবিক এবং মানব অধিকার সম্পন্ন বাংলাদেশ হবে। এবং এই দেশটার মধ্যে সবচেয়ে বড় ফল্ট লাইন ছিল যে সরকার বিদায় নিয়েছে, সেটা হলো যে তিনটা নির্বাচনে একটা ফুল পার্টিসিপেশন, জনগণ অবাধে ভোট দেওয়া বা একটা মুক্ত গণতান্ত্রিক ভোটের পরিবেশ, সেটা ছিল না। সেই জিনিসগুলি হবে। তো সেই জিনিসগুলি যদি আমরা সাময়িকভাবে না, স্থায়ীভাবে আমরা যদি করতে চাই, সেগুলো প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রশ্নটা এসে যাচ্ছে। আবার অ্যাট দ্য সেম টাইম প্রাতিষ্ঠানিক সংস্কার এমনভাবে করা যাবে না যেটা লং টার্ম সময় নিয়ে এমনভাবে করতে গেলে, যাতে এত সময় নিয়ে যদি আমরা করতে যাই, তাহলে আমার মনে হয় যে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে, স্বাভাবিক চর্চাটায় ব্যাহত হবে, গণতান্ত্রিক চর্চাটা নিয়ে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন দেখা দিতে পারে। যে কারণে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ, আমাদের দেশে দ্রব্যমূল্যের যে অসহিষ্ণুতা, দুর্নীতি দূর করার যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সেই জায়গাটাও হতে পারে। সুতরাং আমি বলবো যে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করে যাওয়া এই সরকারের দায়িত্ব, এবং পরবর্তী নির্বাচিত সরকার সেটা কন্টিনিউ করাও দায়িত্ব। সুতরাং সেই জন্যই দায়িত্ব দিয়ে হবে না, সেটা একটা প্রাতিষ্ঠানিকীকরণের ব্যাপারেই আমরা জোর দেব আমি মনে করি। আর যদি এটা না করতে আমরা করতে ব্যর্থ হই, তাহলে আমি বলবো যে এই বিপ্লবের যে যারা আত্মহত্যা দিয়েছেন তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে না। ব্যাংক, দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কালকে একটা প্রেস কনফারেন্স করেছেন। আমাদের অর্থনৈতিক চিত্রটাই সবচেয়ে বড় ক্ষয়িষ্ণু এলাকা ছিল। আমরা যেটা দেখেছি, আমরা আগে আপনাকে বললাম, যেটা গণতান্ত্রিক পরিবেশ, মানে নির্বাচনটা যাতে ঠিকভাবে হয়, পার্টিসিপেটরি হয়, মানুষের ভোট দেওয়ার অধিকার থাকে, সেটা যেমন ব্যাহত হয়েছিল, গত সরকারের আমলের সবচেয়ে বড় ফল্ট লাইন আরেকটা ছিল, সেটা হলো যে আমাদের আর্থিক চিত্র। এবং আর্থিক চিত্রের মধ্যে ব্যাংক ব্যবস্থার মধ্যে আমরা দেখা যাচ্ছে যে
একজন দুইজন ব্যক্তিকে, যেমন এস আলম ফর এক্সাম্পল, একটা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা পুরাটা ওনার হাতে। কি কারণে? এটা কিন্তু আমাদের কাছে এখনো বিস্ময়কর ব্যাপার। তো এরকম ঘটনা ঘটেছে এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে একটা বড় অঙ্কের অর্থ দেশ থেকে পাচার হয়ে গেছে। পাচারের হয়ে যাওয়ার কারণে একটা আর্থিক সংকটের সৃষ্টি হয়েছে, একটা সমস্যার সৃষ্টি, এবং টাকাগুলি নানাভাবে গেছে, ঋণ খেলাপির মাধ্যমে গেছে কিংবা অন্যান্য ওয়েতে গেছে, এটা পাচার হয়েছে। আরেকটা হলো যে ব্যাংকিং অর্থ, এটার মূল কারণটা হলো যে ব্যাংকিং ব্যবস্থা কোনো আর্থিক নিয়মে পরিচালিত হয় নাই, ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হয়েছে রাজনৈতিক ইচ্ছায়। তাহলে এখানেও তো বড় সংস্কার দরকার। সেটাই আমরা বলতে চাচ্ছি যে এখানে একটা প্রাতিষ্ঠানিকতা অবশ্যই ফিরে আনা দরকার, এবং সেই জিনিসটা আমার মনে হয় যে ওনারা সেই যাত্রাটা শুরু করেছেন, যেটা আমরা হয়তো ক্রিটিসাইজ করেছি যে এখানে আমরা বলেছি যে এখানে নতুন করে 22,000 কোটি টাকা ছাপাচ্ছে এই সরকার, ছাপিয়ে 6টা দুর্বল ব্যাংকে দিচ্ছে। এখন উনি যেটা গভর্নর সাহেব যেটা বললেন যে তারা এই ব্যাংকগুলিতে অনেক পরিবর্তন আনছেন এবং জবাবদিহিতার প্রশ্ন আনছেন, এবং এই ব্যাংকগুলিতে যথেষ্ট গ্রাহক আছেন যাদের মধ্যে আবার আস্থার অভাব দেখা দিলে সেক্ষেত্রেও কিন্তু সমস্যাটা হবে। তা আমরা মনে হয় যে এই বিষয়গুলি যদি আমরা স্বচ্ছতার মাধ্যমে পরিচালনা করি, পার্টিকুলারলি যদি আমরা প্রত্যেকটা মানে প্রতিষ্ঠানকে যদি জবাবদিহিতার মধ্যে আনা যায় এবং প্রতিষ্ঠানগুলি যদি প্রাতিষ্ঠানিক নিয়মে মানে একাডেমিক নিয়মে আর্থিক নিয়মে পরিচালিত হয়, সেটা সবচেয়ে বেস্ট পরিচালনা হবে। আর যদি এখানে রাজনৈতিক হস্তক্ষেপ চলে এবং রাজনৈতিক ভিত্তিতে ঋণ দেওয়া হয়, তাহলে আমার তো মনে হয় যে আগের মতো আবার এই সমস্ত পাচার টাচার হবে, এবং যেটা আমরা কখনো কাম্য করি না। তো আমাদের এই যে অর্থনৈতিক দুরবস্থার জন্য এই ব্যাংকিং সেক্টরে এই লুটপাটের ব্যাপারটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আপনি যেটা বললেন, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এই জায়গায় একটা ব্যাপক সংস্কারের দরকার, প্রাতিষ্ঠানিক সংস্কারের দরকার, এবং এই যে অর্থনীতিটা যাতে লুটের অর্থনীতি না হয়, অর্থনীতির যাতে একটা বড় অংশ মানে সবচেয়ে বড় অংশ যাতে সাধারণ মানুষের উপকারে লাগে, সেই রকম একটা ব্যাংকিং ব্যবস্থা, সাধারণ মানুষের কল্যাণের জন্য ব্যাংকিং, যেটা সেই কল্যাণমুখী ব্যাংকিংয়ে আমরা যদি ফিরে যেতে পারি। এবং যেমন দেখা যায় একটা গরিব মানুষ ঋণ নিলে, আপনি 2,000 টাকা 5,000 টাকা 10,000 টাকা ঋণ নিলে যেভাবে আপনি তার আনেন, সেমভাবে যিনি 1,000 কোটি টাকা নিচ্ছেন এবং উনি বলছেন যে ওনার প্রতিষ্ঠান চলে না, দুর্বল হয়ে গেছে, কিন্তু উনি চলতেছেন শান শৌকতে, বিদেশে বাড়ি গাড়ি করছেন, এবং এই সমস্ত খবর আসছে মিডিয়া রিপিটেডলি। তো আমি মনে করি সেই বিষয়গুলি আমার মনে হয় আইনের মাধ্যমে, এমনকি যেটা আপনারা ব্যাংক ক্লায়েন্ট রিলেশনের মাধ্যমে নিরসন করতে ব্যর্থ হচ্ছেন, সেইটাকে যদি আপনারা আদালতে নিয়ে যান এবং অ্যাটর্নি জেনারেল বা সরকারের যে সমস্ত আইন কর্মকর্তারা আছেন তাদের মাধ্যম একটা আইনের প্রয়োগ করা যায় এবং জবাবদিহিতার মধ্যে আনা যায় এবং সেটার একটা নিয়মতান্ত্রিক পন্থায় আনা যায়, তাইলে হয়তো আমাদের দেশে অর্থনীতি ঘুরে যাবে। এবং যেটা আমরা শুনতে পাচ্ছি যে অর্থনীতি রাইট ট্র্যাকে আনার একটা চেষ্টা বর্তমান এই অর্থনৈতিক উপদেষ্টা এবং বর্তমান গভর্নরের ইচ্ছার মধ্যে আছে, এবং ওনাদের চেষ্টায় আছে। একটা আলোচনা সভার আয়োজন করেছিল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন, এবং সেখানে তারা বলেছেন যে গণমাধ্যম বা পত্রিকার উপর হামলা এটা গণতন্ত্রের জন্য শোভনীয় নয়। অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার যে এটা এই যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথেই বিভিন্ন রকমের যে গণমাধ্যমের উপরে নানা কায়দায় যেভাবে করা হচ্ছে, সেটা অত্যন্ত উদ্বেগের বিষয়। যেমন শুরুর দিকে আমরা যেটা লক্ষ্য করলাম যে অনেক সাংবাদিকের নামে মামলা, শুধু মামলা না, খুনের মামলা। এটা অস্বাভাবিক ব্যাপার। কোনো সাংবাদিক তো ক্রিমিনাল না, জার্নালিজম ইজ নট এ ক্রাইম। এটা আপনার মতের পার্থক্য হইলে আপনি তার নামে মামলা কিংবা খুনের মামলা দিতে পারেন না। এক দ্বিতীয় হইল, কিছুদিন আগে দেখলাম যে অনেক কিছু অ্যাক্রিডিটেশন কার্ডগুলি বাতিল করা হলো। সেটা এখন যেটা দেখা যাচ্ছে যে এখানে খোদ সংবাদপত্রের অফিসের সামনে নানা রকম কর্মকাণ্ড করা হচ্ছে, যেটা আমাদের স্বাভাবিক প্রক্রিয়াকে মানে বাধাগ্রস্ত হচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, কোনো সংবাদ মাধ্যমে বাইরের থেকে হস্তক্ষেপ করে সেখানকার অভ্যন্তরীণ পরিস্থিতিতে মানে চেঞ্জ আনার কিছু ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে, এবং আরও ঘটনা আছে। তো আমি মনে করি এই জিনিসগুলি একটা গণতান্ত্রিক দেশের গণমাধ্যমের যে স্বাধীনতা, সেটার জন্য উদ্বেগজনক। তো আজকে যে রাজনৈতিক নেতৃবৃন্দ যে তারা একমত হয়েছেন
যে গণমাধ্যমে হস্তক্ষেপ করা যাবে না এবং গণমাধ্যমকে তার স্বাধীনভাবে চলতে দেওয়া হবে, এই জিনিসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তবে আমি বলবো যে এটাকে যেন তাদের দলীয়ভাবে এটা প্রায়োগিক ক্ষেত্রেও যেন তারা সেটার প্রমাণ রাখেন, এবং প্রমাণ না রাখেন তাহলে আপনারা সাময়িকভাবে মনে করতে পারেন, যেমন আপনার বিরুদ্ধে যদি আপনি লেখেন, আপনি যদি মানে কারোর বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কোনো কিছু যায় আর আপনি যদি তাকে শত্রু মনে করতে থাকেন, তাহলে তো আপনার যে ত্রুটি বিচ্ছুতি শেষ করতে হবে। তো আমি আশা করব যে গণমাধ্যমের স্বাধীনতার জন্য সবাই মিলে কাজ করলে আমাদের একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ। ধন্যবাদ মাসুদ করিম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।